শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 শুরু হয়ে গেছে আপনাদের অনেক পছন্দের আয়োজন কুয়াশা এবং সাথে আছে আমি শারমিন। ঠিক আছে, আমরা আজকে প্রথম কাহিনীটি শুনবো এখন, যেটা পড়ে শোনাবে সেতু, হুমায়ুন আহমেদের গল্প পিঁপড়া। সঙ্গেই থাকবেন, প্রথম পর্বটি শুনবো, তারপরে ফিরে এসে বাকি পর্ব শুনবো। আপনার অসুখটা কি বলুন? রোগী কিছু বলল না। পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকালো। ডাক্তার নুরুল আফসার, এমআরসিপি ডিপিএস। তিনি অত্যন্ত বিরক্ত হলেন। তার বিরক্তির কারণ তিনটি। প্রথম কারণ হচ্ছে 8টা বেজে গেছে, রোগী দেখা বন্ধ করে বাসা যেতে হবে। আজ তার শ্যালিকার জন্মদিন। দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রোগী তিনি মোটেই পছন্দ করেন না। এরা হয় বেশি কথা বলে, নয় একেবারেই কথা বলে না। ভিজিটের সময় হলে দরদাম করার চেষ্টা করে, হাত কচলে মুখে তেল তেলে ভাব ফুটিয়ে বলে, কিছু কম করা যায় না ডাক্তার সাহেব, গরিব মানুষ। আজকের এই রোগীকে অপছন্দ করার তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয়, তবু নুরুল আফসার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে বোধ হচ্ছে। লোকটির চেহারা নির্বোধের মতো। এই ধরনের লোক নিজের অসুখটাও ঠিক মতো বলতে পারে না, অন্য একজনের সাহায্য লাগে। বলুন, তাড়াতাড়ি বলুন, আমার অন্য কাজ আছে। লোকটি কিছু বলল না, গলা খাকারি দিয়ে সঙ্গীর দিকে তাকালো। ভাবখানা এমন যে অসুখের কথাবার্তা সঙ্গীটি বলবে। ও কিছু বলছে না। ডাক্তার নুরুল আফসার হাত ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বললেন, গরু ছাগল তার কি অসুখ বলতে পারে? তাদের অসুখ অনুমান করে ধরতে হয়। আপনি তো গরু ছাগল নয়, তাহলে চুপ করে কেন আছেন? আপনার নাম কি? রোগী কিছু বলল না। তার সঙ্গী বলল, ওনার নাম মকবুল, মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া। নামটাও অন্য একজনকে বলে দিতে হচ্ছে। আপনি কথা বলতে পারেন না? যে পারি। কি নাম আপনার? যে আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া। বয়স কত? 52। আপনার সমস্যাটা কি? রোগী মাথা নিচু করে ফেলল। নুরুল আফসার সাহেবের ধারণা হলো অস্বস্তিকর কোন অসুখ যার বিবরণ সরাসরি দেয়া মুশকিল। আর তো সময় দিতে পারবো না, আমাকে এক জায়গায় যেতে হবে। যদি কিছু বলার থাকে এক্ষুনি বলুন, আর বলার না থাকলে চলে যান। রোগী আবার গলা খাকারি দিল। তার সঙ্গী বলল, ওনার অসুখ কিছু নাই। অসুখ কিছু নেই? তাহলে এসেছেন কেন? ওনারই আসলে পিঁপড়ায় কামড়ায়। কি বলেন? পিঁপড়ায় কামড়ায়? পিপিলিকা? ডাক্তারি করতে গেলে অধৈর্য হওয়া চলে না, রোগীদের সঙ্গে রাগারাগিও করা চলে না, এতে পসার কমে যায়। রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়াও পুরোপুরি নিষিদ্ধ। রোগের ধরন ধারণ যতই অদ্ভুত হোক, ভান করতে হয় যে এ জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন। নুরুল আফসার সাহেব ডাক্তারের এই সহজ নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে মানেন। আজ মানতে পারলেন না, ধমকের স্বরে বললেন, পিঁপড়ায় কামড়া মানে কি? রোগী পকেটে হাত দিয়ে এক টুকরো কাগজ বের করে বলল, চিঠিটা পড়েন, চিঠির মধ্যে সব লেখা আছে। কার চিঠি? কাসেম সাহেব। কাসেম সাহেবটাকে? এমবিবিএস ডাক্তার, আমাদের অঞ্চলের খুব ভালো ডাক্তার। উনি আপনার কাছে আমারে পাঠাইছেন। বলছেন নাম বললে আপনি চিনবেন, উনি আপনার ছাত্র। নুরুল আফসার সাহেব কাসেম নামের কোন ছাত্রের নাম মনে করতে পারলেন না। কাসেম বহুল প্রচলিত নামের একটি। ক্লাসে প্রতি বছরই 2-1 কাসেম থাকে। এ কোন কাসেম কে জানে? স্যার চিনেছেন? চিনি না বলাটা ঠিক হবে না।
পুরনো ছাত্ররা রোগী পাঠায়, এদেরকে খুশি রাখা দরকার। কাজী আফসার সাহেব শুকনো হাসি হেসে বললেন, হ্যাঁ চিনেছি, কি লিখেছে দেখি। উনি স্যার আপনারে সালাম দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, দেখি চিঠিটা দেখি। চিঠি দেখে ডাক্তার সাহেবের ভ্রু কুঞ্চিত হলো। বাঙালি জাতির সবচেয়ে বড় দোষ হলো এরা কোনো জিনিস সংক্ষেপে বলতে পারে না। 2 পাতার এক চিঠি ফেদে বসেছে। তিনি পড়লেন, পরম শ্রদ্ধেয় স্যার, আমার সালাম জানবেন। আমি 73 ব্যাচের ছাত্র। আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন। আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম। সেই উপলক্ষে আপনি আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত করেছিলেন। আশা করি আপনার মনে পড়েছে। যাই হোক, আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি। মকবুল এই অঞ্চলের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি। সে বছর 4 ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে। একে ব্যাধি বলা যাবে না, কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে তাকে সব সময় পিঁপড়ায় কামড়ায়। বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে। শুরুতে আমার কাছেও মনে হয়েছিল। আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি। বর্তমানে আমার সেই ধারণা পুরোপুরি ভেঙে গেছে। আমি নিজে লক্ষ্য করেছি, মকবুল সাহেব বসলেই সারি বেঁধে পিঁপড়া তার কাছে আসতে থাকে। পীর ফকির, তাবিজ, ঝাড়ফুঁক জাতীয় আদি ভৌতিক চিকিৎসা সবই করানো হয়েছে, কোনো লাভ হয়নি। আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম। আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দেবেন না। বিনীত, আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাশেম, ব্লু স্টার ফার্মেসি, নন্দাইল, কেন্দুয়া। ডাক্তার সাহেব রোগীর দিকে তাকালেন। রোগী পাথরের মতো মুখ করে বসে আছে। গায়ে ফতুয়া ধরনের জামা, পরনে লুঙ্গি। অত্যন্ত ধনবান ব্যক্তির পোশাক এটা নয়। ডাক্তার সাহেব কি বলবেন বুঝতে পারলেন না। কিছু একটা বলতে হয়। মকবুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। এই জাতীয় উদ্ভট যন্ত্রণার কোনো মানে হয়? পিঁপড়া কামড়ে আপনাকে? জি স্যার, কোনো এক জায়গায় বসে থাকলেই পিঁপড়ে এসে ধরে। নুরুল আফসার সাহেব একবার ভাবলেন বলবেন, আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়া ছেঁকে ধরবে? শেষ পর্যন্ত বললেন না। বড় কষ্টে আছি স্যার, যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হয়ে থাকবো। টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার, টাকা যা লাগে লাগুক। আপনার কি অনেক টাকা? জি স্যার। কি পরিমাণ টাকা আছে? রোগী কোনো জবাব দিল না। রোগীর সঙ্গী বলল, মকবুল ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার, 1,2 ওনার হাতের ময়লা। নুরুল আফসার সাহেব এই প্রথম খানিকটা কৌতূহলী হলেন। লাখ টাকা ফতুয়া গায়ে লুঙ্গি পরা এই লোকটির হাতের ময়লা, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। তিনি নিজেও ধনবান ব্যক্তি। ফিক্সড ডিপোজিট তার 11 লাখ টাকার মতো। এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে। ভোর 6টা থেকে রাত 12টা, এক মুহূর্তের বিশ্রাম নেই। একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান। সকালের ফ্লাইটে চিটাগং যান, লাস্ট ফ্লাইটে ফিরে আসেন। ওখানকার একটা ক্লিনিকে বসেন। ওই ক্লিনিকের তিনি কনসাল্টিং ফিজিশিয়ান। আর এই লোককে দেখে তো মনে হয় না যে সে কোনো কাজকর্ম করে। নির্বোধের মতো এই লোক এত টাকা করে কি করে? নুরুল আফসার সাহেবের মেজাজ খারাপ হয়ে গেল। মকবুল ক্ষীণস্বরে বলল, রোগটা যদি সারায় দেন। এটা কোনো রোগ না। আমি এমন কোন রোগের কথা জানি না যে রোগে দুনিয়ার পিঁপড়া এসে কামড়ায়। অসুখটা আপনার মনে। আমি সাইকিয়াট্রিস্টের ঠিকানা লিখে দিচ্ছি, তার সঙ্গে কথা বলুন। আপনার যে সমস্যা, এই সমস্যার সমাধান আমার কাছে নেই। নুরুল আফসার সাহেব বাক্যটা পুরোপুরি শেষ করলেন না, কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখ আটকে গেল। তিনি দেখলেন টেবিলের উপর রাখা মকবুলের ডান হাতের দিকে এক সারি লাল পিঁপড়া এগোচ্ছে। পিঁপড়ারা সচরাচর এক লাইনে চলে, এরা 3টি লাইন করে এগোচ্ছে। ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মকবুলও তাকালো পিঁপড়ার সারির দিকে। সে কিছু বলল না বা হাতও সরিয়ে নিল না।
নুরুল আফসার সাহেব বললেন, এই পিঁপড়াগুলি কি আপনার দিকে আসছে? জি স্যার। বলেন কি? পায়েও পিঁপড়া ধরছে স্যার, এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না। নুরুল আফসার সাহেব এগিয়ে এলেন, উঁচু হয়ে বসলেন। সত্যি সত্যি দু সারি পিঁপড়া লোকটির পাড় দিকে এগুচ্ছে। মকবুল সাহেব। জি স্যার। আমার একটা জরুরি কাজ আছে, চলে যেতে হচ্ছে। আপনি কি কাল একবার আসবেন? অবশ্যই আসবো স্যার, যার কাছে যাইতে বলেন যাব। বড় কষ্টে আছি স্যার, রাতে ঘুমাইতে পারি না, নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢোকে। আপনি কাল আসুন, কথা বলবো। জি স্যার। মকবুল উঠে দাঁড়ালো। পর মুহূর্তেই যে ঘটনাটা ঘটলো তার জন্য নুরুল আফসার সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তার কাছে মনে হলো মকবুল কিছুক্ষণের জন্য হলেও বদ্ধ উন্মাদ হয়ে গেছে। চিন্তা ও বিচার শক্তি পুরোপুরি লোপ পেয়েছে। তিনি দেখলেন মকবুল হিংস্র ভঙ্গিতে লাফিয়ে পা ঘষে ঘষে পিঁপড়া মারার চেষ্টা করছে। এক পর্যায়ে সে হুমড়ি খেয়ে পড়ল টেবিলে, দু হাতে পিষে ফেলল পিঁপড়ার শাড়ি। মকবুলের মুখ ঘামে চটচট করছে, চোখের তারা ঈষৎ লাল, মুখে হিস হিস শব্দ করছে এবং নিচু গলায় বলছে, তার সঙ্গে কিছুই বলছে না, মাথা নিচু করে দেয়াশলার কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছে। তার ভাবভঙ্গি দেখে মনে হয় স্বাভাবিক যে এ ধরনের ঘটনার সঙ্গে সে পরিচিত। এই ঘটনায় সে অস্বাভাবিক কিছুই দেখছে না। নুরুল আফসার সাহেব শালীর জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন। রোগীর দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। তার দুজন অ্যাসিস্ট্যান্টও ছুটে এসছে, তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ভয় বেশি। মকবুল হঠাৎ করে শান্ত হয়ে গেল। শুনব গল্পের দ্বিতীয় পর্ব। নিচু গলায় বলল, স্যার কিছু মনে নেবেন না, এই পিঁপড়ার ঝাঁক আমার জীবন শেষ করে দিছে। পিঁপড়া, এক গ্লাস ঠান্ডা পানি দিবেন? ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এলো। একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে, এই আনন্দেই সে আনন্দিত। মকবুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল, পানি মুখে দিল না, মাথা নিচু করে বিড়বিড় করে বলল, যেখানে যাই সেখানেই পিঁপড়া, কি করবো কন? যে ঘাটে ঘুমাই সে ঘাটের পায়ের নিচে বিরাট বিরাট মাটির সরাবর্তী পানি, তাতেও লাভ হয় না। লাভ হয় না? জি না, কেমনে কেমনে জানি বিছানায় উঠতে পড়ে, ঘন্টায় ঘন্টায় বিছানার চাদর বদলাইতে হয়। বলেন কি? সত্যি কথা বলতেছি জনাব, এক বর্ণ মিথ্যা নাই। যদি মিথ্যা হয় তাহলে যেন আমার শরীরে কষ্ট হয়। আমি জনাব এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারি না, জায়গা বদল করতে হয়, আমার জীবন শেষ। ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না, এখন দেখা যাচ্ছে যে সে প্রচুর কথা বলতে পারে। এটাই স্বাভাবিক। গ্রামের লোকজনের প্রাথমিক ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে, প্রয়োজনের কথা বাদ দিয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলে। চিকিৎসায় কোনো ত্রুটি করি নাই জনাব। কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল শরীরে মাখছি, গন্ধে পিঁপড়া না আসে। প্রথম 2-1 দিন লাভ হয়, তারপর হয় না, পিঁপড়া আসে। এমন জিনিস নাই যে শরীরে মাখি নাই, যে যা বলেছে মাখছি। একজন বলল বাদুরের শরীরে মাখলে আরাম হইব, সেই বাদুরের মাখলাম, এসে জনাব আমার মরণ ভালো। ডাক্তার সাহেব তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বললেন, বাসায় টেলিফোন করে দাও যে আমি ঝামেলায় আটকে পড়েছি, আসতে দেরি হবে, আর আমাদেরকে চা দাও। আপনি চা খান তো? জি চা খাই। চা খেতে খেতে বলুন কিভাবে এটা শুরু হলো, প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হলো? একটু গোপনে বলতে চাই জনাব। গোপনে বলার ব্যাপার আছে কি? জি আছে। বেশ, গোপনে বলবেন, আগে চা খান।
লোকটি চা খেলো নিঃশব্দে। চা খাবার সময় একটি কথাও বলল না। তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে। ঢেউ যখন আসে তখন প্রচুর বকবক করে, ঢেউ যখন থেমে গেল তখন চুপচাপ হয়ে যায়। তখন কথা বলে তার সঙ্গী। এখন সঙ্গীই কথা বলছে। ডাক্তার সাহেব, সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসায়, সেটা তো বলা হয় নাই। মকবুল ভাই ওই চিকিৎসার কথা বলেন। তুমি বলো। এই চিকিৎসা মকবুল ভাই নিজেই বাইর করছে। বিষে বিষক্ষয় চিকিৎসা। গুড়ের গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে। মকবুল ভাই করলেন কি, সারা শরীরে গুড় মাখলেন। এতে লাভ ছিল, 7 দিন কোনো পিঁপড়া আসে নাই। মকবুল গম্ভীর গলায় বলল, 7 দিন না, 5 দিন। ডাক্তার সাহেব বললেন, 5 দিন পরে আবার পিঁপড়া আসা শুরু হলো? জি। পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছুই করেছেন। জি, নদীর মাঝখানে নৌকা নিয়ে কয়দিন ছিলাম। 3 দিন আরামে ছিলাম, 4 দিনের দিন আবার ধরলো। সেখানে পিঁপড়া গেল কিভাবে? জানি না জনাব, অভিশাপ। কিসের অভিশাপ? আপনারে গোপনে বলতে চাই। ডাক্তার সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন। পুরো ব্যাপারটাই তিনি এখন উৎসাহ পেতে শুরু করেছেন। শালীর জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে, খানিকটা অস্বস্তি বোধ হচ্ছে, এই পর্যন্তই। কোন রোগীর ব্যাপারে এ জাতীয় কৌতূহল তিনি এর আগে বোধ করেননি। অবশ্য এই লোকটাকে রোগী বলতেও বাধছে। কাউকে পিঁপড়া ছেকে ধরে এটা নিশ্চয়ই কোনো রোগ ব্যাধির পর্যায়ে ফেলা যাবে না। ঘর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। মকবুলের সঙ্গীও নেই, দরজা ভেজানো। মকবুল নিচু গলায় শুরু করলো, জনাব, আপনার আমি আগেই বলছি আমি টাকা পয়সাওয়ালা লোক। আমাকেও টাকা পয়সা আজকালের না। ব্রিটিশ আমলে আমার দাদাজান পাকা দালান দেন। দাদাজানের 2টা হাতি ছিল, একটার নাম ময়না, অন্যটার নাম সুরভি। 2টাই মাদি হাতি। এই প্রসঙ্গ থাক, আপনার পিঁপড়ার প্রসঙ্গে আসুন। আসতেছি। আমি পিতামাতার একমাত্র সন্তান, বিরাট ভূসম্পত্তির মালিক। টাকা পয়সা ক্ষমতা এইসব জিনিস বেশি থাকলে মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে না। আমারও ঠিক ছিল না। আপনারা যারা চরিত্র দোষ বলেন তাই হইল। 15-16 বছর বয়সে বিরাট বাড়ি, সুন্দরী মেয়ে ছেলের অভাব নাই। দাসীবাদী ছিল, দরিদ্র আত্মীয় স্বজনের মেয়ে বউরা ছিল। আমার একটা কঠিন কথা বলার বা শাসন করার কেউ নাই। আমার মা অবশ্য জীবিত ছিলেন, কেউ কেউ তার কাছে বিচার নিয়ে গেছে, লাভ হয় নাই, উল্টা আমার দমক খাইছে। আপনি বিয়ে করেননি? জি, বিবাহ করছিলাম। বিবাহ করব না কেন, 2টি বিবাহ করেছি। সন্তানাদি আছে, স্বভাব নষ্ট হইলে বিয়ে শাদী করলেও ফায়দা হয় না। মেয়ে ছেলে দেখলেই। আপনি আসল জায়গায় আসুন, আজে বাজে কথা বলে বেশি সময় নষ্ট করছেন। জি, আসতেছে। বছর 5 আগে আমার দূর সম্পর্কীয় এক বোনের মেয়ের উপর আমার চোখ পড়ল। 14-15 বছর বয়স, গায়ের রং একটু ময়লা, কিন্তু স্বাস্থ্য ভালো। আমার চরিত্র তো কারো অজানা না। মেয়ের মা মেয়েকে আগলায় রাখে, খুবই মা। মেয়েকে নিয়ে আমার মার ঘরে মেঝেতে ঘুমায়। এত কিছু কইরাও লাভ হইল না। এক রাতে ঘটনা ঘটে গেল। কি বললেন? ঘটনা ঘটে গেল? জি। আশ্চর্য, আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার। জিনিসটা তুচ্ছই, কিছুই না। হাসবেন না, হাসির কোনো ব্যাপার না। জি আচ্ছা। তারপর কি হলো, ওই বজ্জাত মা সেই রাতেই মেয়েটাতে ইঁদুর মারা বিষ খাওয়াই দিল, আর নিজে একটা দড়ি দিয়ে বাড়ির পিছনে একটা আম গাছে ফাঁস নিল। আমার বিপদে ফেলার চেষ্টা, আর কিছুই না। চূড়ান্ত বজ্জাত। আমি চিন্তায় পড়লাম, 2টা মৃত্যু। সোজা কথা না, থানা পুলিশ হবে। পুলিশ তো এই জিনিসটাই চায়, এরা বলবে খুন করা হয়েছে। আপনি খুন করেননি? আরে না, খুন করব কি জন্য? আর যদি খুনের দরকারও হয়, নিজের ঘরে খুন করব? কাউরে খুন করতে হইলে জায়গার অভাব আছে।
খুন করতে হয় নদীর উপরে, রক্তে ধুয়ে ফেলা যায়। তারপর লাশ বস্তার ভিতর বইরা চুন মাখায় 4-5টা ইট বস্তার ভিতর দিয়ে বিলে ফালাই দিতে হয়। এই জন্মের জন্য নিশ্চিন্ত, কোন কিছু জানবো না। আপনি খুনও করেছেন? জি না, দরকার হয় নাই। যেটা বলতেছিলাম সেটা শুনেন। ঘরে 2টা লাশ। আমি বললাম, খবরদার লাশের গায়ে কেউ হাত দিবা না, যেরকম আছে সেরকম থাক। আমি নিজে গিয়ে থানার ওসি সাহেবরে আনতেছি। ওসি সাহেব আইয়া যা করার করবো। থানা আমার বাড়ি থেকে 15 মাইল দূর। পানসি নৌকা নিয়ে গেলাম। দারোগা সাহেব আর থানা স্টাফের জন্য 5,000 টাকা নজরানা নিয়ে গেলাম। গিয়ে দেখি বিরাট সমস্যা। দারোগা সাহেব গিয়েছেন বোয়ালখালী ডাকাতি মামলার তদন্তে, ফিরলেন পরের দিন। তারা নিয়ে আমার বাড়িতে আসতে লাগলো 3 দিন। বর্ষাকাল, গরমের দিন, 3 দিনেই লাশ গেছে পচে, বিকট দুর্গন্ধ। দারোগা সাহেবরে নিয়ে কাঁঠাল গাছের কাছে গিয়ে দেখি অদ্ভুত দৃশ্য। লাখ লাখ পিঁপড়া লাশের শরীরে, মনে হইতেছে সারা শরীরে লাল চাদর। মেয়েটারও একই অবস্থা, মুখ হাত পা কিছুই দেখার উপায় নাই, পিঁপড়ায় সব ঢাকা। মাঝে মাঝে সবগুলি পিঁপড়া যখন একসঙ্গে নড়ে, তখন মনে হয় লাল চাদর যেন কেউ জানা দিল। ডাক্তার সাহেব চিন্তিত গলায় বললেন, আপনি তো খুবই বদলোক। জি না, আমার মতো টাকা পয়সা যারা তারা আরো বদ হয়, আমি বদ না। তারপর কি ঘটনা সেইটাই শোনেন। আমি একটা সিগারেট ধরাইলাম। সিগারেটের আগুন ফেলার সাথে সাথে মেয়েটার শরীরে সবগুলি পিঁপড়া নড়ল। মনে হলো যে একটা বড় ঢেউ উঠল। তারপর সবগুলো পিঁপড়া একসঙ্গে মেয়েটাকে সাইডা মাটিতে নামলো। মেয়েটার চোখ মুখ সব খাইয়ে ফেলছে, জায়গায় জায়গায় হাড্ডি বের হয়ে গেছে। দারোগা সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরে বললেন, মাহমুদে এলাহি। তারপর অবাক হয়ে দেখি সবগুলো পিঁপড়া একসঙ্গে আমার দিকে আসতেছে। ভয়ঙ্কর অবস্থা। আমি দৌড় দিয়ে বাইরে আসলাম। কিছুক্ষণের মধ্যে পিঁপড়াগুলি বাইরে আসলো। মনে হইলো আমারে খুঁজতেছে। সেই ত্যাগটা শুরু। যেখানে যাই পিঁপড়া। জনাব, আপনার এই ঘরে কি সিগারেট খাওয়া যায়? কাউ গেলে একটা সিগারেট খাইতে চাই। খান। শুকুর আলহামদুলিল্লাহ। মকবুল সিগারেট ধরাল। তার মুখ বিষণ্ণ। সে আনারিদের মতো ধোয়া ছাড়ছে, খুক খুক করে কাশছে। খানিকটা দম নিয়ে বলল, আমার কাশি ছিল না, এখন কাশি হয়েছে। নাকের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে গেছে ফুসফুসে। ওরা ওইখানে বসবাস করে। কেমনে বুঝলাম জানেন? কাশির সাথে রক্ত আসে আর মরা পিঁপড়া। ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মকবুল সিগারেটের লম্বা টান দিয়ে বলল, সিগারেট খাইতেছি যাতে ভালো মতো কাশি উঠে। কাশি উঠলে কাশির সাথে পিঁপড়া ডিম বাইরেব। আপনি দেখবেন নিজের চোখে। আমি ঘোষণা দিচ্ছি, যে আমার পিঁপড়া রাত থেকে বাঁচাইবো তারে আমি নগদ 2 লাখ টাকা দিব। আমি বদলোক হইতে পারি, কিন্তু কথার খেলাপ আমি করি না। আমি টাকা নিয়ে আসছি, আপনি আমার বাঁচান। ডাক্তার সাহেব কিছু বললেন না। তিনি তার বিশাল সেক্রেটারিয়েট টেবিলের উপরের কাছের দিকে তাকিয়ে আছেন। মকবুলের বাম হাত টেবিলের উপর, 2 সারি পিঁপড়া টেবিলের 2 প্রান্ত থেকে সেই হাতের দিকে এগোচ্ছে। মকবুলেরও সেই দিকে চোখ পড়ল। সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনার কিছু করা সম্ভব না, ঠিক না ডাক্তার সাহেব? হ্যাঁ ঠিক। আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে। মকবুল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে আসা পিঁপড়া সারি 2টির দিকে তাকিয়ে আছে। তার চোখ চকচক করছে। সে তার বাঁ হাত আরেকটু এগিয়ে নিচু গলায় বলল, নে খা। পিঁপড়ার মনে হলো একটু থমকে গেল, গা বেয়ে উঠল না, কিছুক্ষণ অনিশ্চয়তায় ভুগল। মকবুল বলল, নিজ থাইকা খাইতে দিলে এরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে, সঙ্গে সঙ্গে শরীরে ওঠে না, সলা পরামর্শ করে। এই দেখেন ডাক্তার সাহেব, উঠতেছে না। তাই তো দেখছি। 2-1 মিনিটের ব্যাপার।
2-1 মিনিটে সলা পরামর্শ শেষ হইব, তখন শরীরে ওটা শুরু করব। হলো তাই। ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিঁপড়ার দল মকবুলের বাঁ হাতেই উঠতে শুরু করেছে। 2টি শাড়ি ছাড়াও নতুন এক শাড়ি পিঁপড়া রওনা হয়েছে। এই পিঁপড়াগুলির মুখে ডিম। ডাক্তার সাহেব ভেবে পেলেন না মুখে ডিম নিয়ে পিঁপড়াগুলি যাচ্ছে কেন, এরা চায় কি, কে তাদের পরিচালিত করছে, কে এই সূত্রধর। বন্ধুরা, এতক্ষণ শুনলাম হুমায়ুন আহমেদের লেখা গল্প পিঁপড়া, যেটা পড়ে শোনালো সেতু। যে কাহিনী আমরা শোনাবো আজকে সেটা হচ্ছে দ্য এক্সরসিস্ট। এক্সরসিস্টের মূল কাহিনী যিনি লিখেছেন, রাইটারের নাম হচ্ছেন উইলিয়াম পিটার ব্ল্যাটি, আর এটা নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি, এবং সাউন্ডে ছিলেন সাউন্ড এডিটর খালিদ। তো ঠিক আছে, আমি প্রথম পর্বটি এখন শুনছি, এবং আগেই ভাগেই বলে দিচ্ছি যেন শেষে আমাকে এই SMS না পেতে হয় যে আপু আজকে কেন শেষ করলেন, কারণ এটা অনেক দীর্ঘ একটি গল্প। অনেকে এক্সরসিস্ট মুভিটা দেখেছেন, বই পড়েছেন, আপনারা জানেন এত অল্প সময়টা শেষ করা সম্ভব না, তাহলে আমাকে অনেক কিছু বাদ দিতে হতো। তো সেই ক্ষেত্রে আমরা আজকে প্রথম পর্বটা শুনবো, যেভাবে আমরা ব্র্যাম স্টোকারের ড্রাকুলা শুনেছিলাম, এবং আগামী পর্বে আমরা শেষ পর্বটা শুনবো। তো ঠিক আছে, শুরু করি তাহলে আজকে প্রথম পর্ব। আইভি লতায় ছাওয়া লাল ইটের প্রকাণ্ড একটা পুরনো ধাঁচের বাড়ি। সামনের রাস্তাটা পার হলেই জর্জটাউন বিশ্ববিদ্যালয়, পেছনে ব্যস্ত এম স্ট্রিট, তারও পেছনে ঘোলা পানির ছোট্ট নদী পটোম্যাক। বাড়িতে এই মুহূর্তে অনেক নীরব, কারণ রাত প্রায় এখন 12টা। বিছানায় শুয়ে শুয়ে চিত্রনাট্যের সংলাপ মুখস্থ করছে অভিনেত্রী ক্রিস ম্যাকনিল। কাল ভোরেই শুটিং। ছবিটিতে তার ভূমিকা মধ্যবয়সী এক শিক্ষিকার, যিনি সাইকোলজি পড়ান। স্ক্রিপ্টটা পড়তে ক্রিসের ভালো লাগছে না, কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে। পাশ ফিরে শুতে যাবে এমন সময় মনে হলো কোথায় যেন একটা খটখট শব্দ হচ্ছে। কিসের শব্দ? কান খাড়া করল ক্রিস। শব্দটা থামছে না, অবিরাম হয়েই যাচ্ছে। তাহলে কি রেগানের ঘর থেকে আসছে শব্দটা? এত রাতে কি করছে ও? ক্রিস নিজের ঘর থেকে বেরিয়ে হালকা পায়ে এগুলো। প্যাসেজের বাতি নেই। কেন যেন ক্রিসের খুব ভয় করছে, অকারণ ভয়। রেগানের ঘরের দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে এক টানে খুলে ফেলল দরজা। আর আশ্চর্য, চারদিক নিশ্চুপ হয়ে গেল সাথে সাথে, কোনোই শব্দ নেই। এসব কি হচ্ছে? রেগান কুণ্ডুলি পাকিয়ে আরাম করে ঘুমিয়ে আছে। 11 বছর বয়স আন্দাজে কিছুটা বাড়ন্ত দেখালেও রেগান এখনো খুব ছেলে মানুষ। কোলের পাশে কান ছেঁড়া তুলো ভরা টেডি বিয়ার নিয়ে শুয়ে থাকার দৃশ্যটা দেখলে সেটাই বোঝা যায়। তাহলে শব্দটা কি পানির পাইপ থেকে আসছিল, কিংবা কে জানে, হয়তোবা ইঁদুর? অস্বস্তির ভাবটা নিমেষে কেটে গেল। আর ঠিক তখনই অনুভব করল রেগানের ঘরটা অস্বাভাবিক শীতল, বরফের মতো ঠান্ডা। এতটা ঠান্ডা হবার তো কথা না। রুমের হিটারটা কি কাজ করছে না? না, তা নয়, হিটার বেশ গরম। ঘরের দুটো জানালাই বন্ধ। রেগানকে ছুঁয়ে দেখল ক্রিস। উষ্ণ ঘামে ভেজা নরম গাল। ক্রিস ভাবল হয়তো নিজেরই অসুখ করেছে, এজন্যই এমন ঠান্ডা লাগছে। নিজের ঘরে এসে কালকে স্ক্রিপ্ট পড়তে পড়তে চোখের পাতা ভারী হয়ে এলো। ক্রিস ঘুমোচ্ছে, তবে খুব বেশি গাঢ় গভীর ঘুম নয়, কেমন যেন অস্বস্তি ভরা ঘুম, ছাড়া ছাড়া, সেই সাথে কি সব আজে বাজে স্বপ্ন। কেউ যেন ধারালো ছুরি হাতে ওকে মারতে আসছে, আরো প্রাণপণে ছুটছে, চিৎকার করছে। যেন আবার বিকট শব্দে বাজনা বাজছে।
স্নায়ুতন্ত্রীগুলো ঝনঝন করছে শব্দে। কি কুৎসিত, কি তীব্র সেই শব্দ! ক্রিস ঘেমে নেয়ে জেগে উঠল। বুক কাঁপছে ওর, গলা শুকিয়ে কাঠ। হঠাৎ খেয়াল হলো সকাল হয়ে গেছে। ঘন্টা খানেকের মধ্যে শুটিং এর জন্য রেডি হয়ে বের হতে হবে ওকে। চোখে মুখে পানি দিয়ে নিচে নেমে এলো সে। দেখলো ডাইনিং টেবিলে বসে রেগান ব্রেকফাস্ট করছে। উইলি কমলার রস তৈরি করছিল। ক্রিসকে দেখেই জানতে চাইল। গুড মর্নিং ক্রিস, জুস খাবে? গুড মর্নিং উইলি। না থ্যাঙ্কস, আমি কফি খাবো। একটু বসো, আমি করে দিচ্ছি। না না ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি নিজেই করে নিচ্ছি। গুড মর্নিং মা। গুড মর্নিং মাই ডিয়ার। রাতে ঘুম ভালো হয়েছে তোমার? খুব ভালো ঘুম হয়েছে মা, অনেক মজার মজার স্বপ্ন দেখেছি। তাই? স্বপ্নে কি কি দেখলে মাকে বলবে না? বাইরে সেসব কি আর মনে আছে নাকি? যদি মনে পড়ে তখন বল। আচ্ছা ঠিক আছে সোনা, এখন ব্রেকফাস্ট শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, না হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। উইলি, কার্ল কোথায়? ম্যাডাম, আমি এখানে। কার্ল, তোমাকে না বলেছি হঠাৎ হঠাৎ এভাবে পেছন থেকে এসে আমায় চমকে দেবে না। আই এম সরি ম্যাডাম, আমার চলাফেরা তো এরকমই। যাই হোক, তোমাকে ইঁদুর মারার কল বসাতে বলেছিলাম, বসিয়েছো? এ বাড়িতে ইঁদুর নেই ম্যাডাম। আছে, কাল রাতে আমি নিজে ইঁদুরের শব্দ শুনেছি। আমার মনে হয় আপনি পানির নলের শব্দ শুনেছেন। পানি আসার সময় এক ধরনের শব্দ হয়। কার্ল, তুমি কি আমার সাথে তর্ক করা বন্ধ করবে? অবশ্যই করব ম্যাডাম, আমি এক্ষুনি গিয়ে ইঁদুর মারার কল কিনে আনছি। এখন যেতে হবে না, দোকানপাট এখনো খুলেনি। না খুলুক, আমি এখনই যাব। কার্ল দ্রুত বেরিয়ে গেল। মানুষটা বড় অদ্ভুত, তবে খুবই কাজের আর অত্যন্ত অনুগত। কিন্তু এমন কিছু একটা আছে লোকটার মধ্যে যা ক্রিসের মধ্যে এক ধরনের অস্বস্তি জাগিয়ে তোলে। ভালো লাগে না। কি আছে কার্লের মধ্যে? অবাধ্যতা না অন্য কিছু? ক্রিস বুঝে উঠতে পারে না। কিন্তু কার্লের স্ত্রী উইলি তেমনি ভদ্র আর অমায়িক। ওরা প্রায় 6 বছর হলো কাজ করছে এখানে, কিন্তু এত দিনেও কার্লকে বুঝে ওঠা গেল না। লোকটা যেন মুখোশ পরে ঘুরে বেড়ায়। সত্যি চেহারাটা চোখে পড়ে না। বিকাল 4টা পর্যন্ত শুটিং চলল। ক্রিস ক্লান্তিতে ভেঙে পড়েছে, তবুও হেঁটে হেঁটে বাড়ি ফিরল। 36 নম্বর রাস্তার মাথায় আসতেই চোখে পড়ল ক্যাম্পাসের পাশের ক্যাথলিক চার্চটি পাদ্রিতে গিজগিজ করছে। খুব দ্রুত পায়ে কালো পোশাক পরা একজন পাদ্রি ক্রিসকে পার হয়ে হেঁটে গেল। সে চার্চে না ঢুকে সাদা রঙের একটা কটেজের গেটে গিয়ে দাঁড়ালো। আরেকজন পাদ্রি বেরিয়ে এসে দুজনে মিলে কি যেন কথা বলতে থাকলো, যেন খুবই গোপন আলোচনা হচ্ছে দুজনের মধ্যে। কি হচ্ছে আজ এখানে? পুরো এলাকাটাকে আজ কেমন যেন অদ্ভুত লাগছে ক্রিসের কাছে, খুব অজানা অচেনা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মিনিট 5 মধ্যে বাড়ি পৌঁছে গেল ক্রিস। আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছে। অনেক দূর থেকে আসছে মেঘ ঢাকার গম্ভীর শব্দ। রাতে নিশ্চয়ই খুব ঝড় বৃষ্টি হবে। হোক, ঝড় হোক, বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে যাক সবকিছু। বাড়ি ফিরে ক্রিস দেখে ড্রয়িং রুমে শ্যারন স্পেন্সার বসে আছে। 3 বছর ধরে শ্যারন ক্রিসের সেক্রেটারি আর রেগানের টিউটর হিসেবে কাজ করছে। দিন কেমন কাটতো ক্রিস? রোজ যেমন কাটে। তা কোনো খবর আছে আমার? হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সাথে ডিনার খেতে চাও সামনের সপ্তাহে? ইউ মাস্ট বি জোকিং, রাইট? জানি না খেতে চাই কিনা। রেগান কোথায়? ও তো নিচে খেলছে। এখন আবার কি খেলা? মূর্তি বানাচ্ছে, তোমাকে উপহার দিবে। হোয়াইট হাউসে ডিনারের ব্যাপারটা কি সত্যি না ঠাট্টা করেছ? বারে ঠাট্টা করবো কেন? সামনের বৃহস্পতিবার সন্ধ্যে 7টায়। বিশ্বাস না করারই বা কি আছে? অনেকেই তোমার সঙ্গ পছন্দ করে। তুমি সুন্দরী, নামী অভিনেত্রী, ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে ভবঘুরে কবি, এমনকি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও তোমার ফ্যান।
হোয়াইট হাউসের ডিনার ক্রিসের জন্য খুব বড় ব্যাপার না। হয়েছে হয়েছে, আর ঠাট্টা করতে হবে না। তখনকারটা তখন দেখা যাবে। রেগানের লেখাপড়া কেমন চলছে তাই বলো। এই অঙ্ক নিয়ে খানিকটা ঝামেলা। আবারও? হ্যাঁ, আশ্চর্য হওয়ারই কথা। অঙ্ক ওর পছন্দের বিষয় ছিল, এখন সামান্য জিনিসও। মা, তুমি চলে এসেছো? হ্যাঁ মা, আজ সারাদিন কি কি করেছে আমার মামনি? স্কুলে গিয়েছি। আর আর কিচ্ছু করিনি। কিছুই না? দাঁড়াও একটু ভেবে দেখি। পড়েছি। আর 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 ছবি এঁকেছি। আর আর কিছু করিনি। কেন আমার জন্য মূর্তি বানাওনি? শ্যারন, তুমি না বড্ড খারাপ। তুমি এর মধ্যে বলে দিলে মাকে। আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো। আচ্ছা বাবা থাক, এখন শ্যারনের উপর আর রাগ ঝাড়তে হবে না। এখন আমাকে আমার উপহার দাও। ওটা এখনো শেষ হয়নি, রং করতে হবে। বড্ড খিদে পেয়েছে মা, চলো না আজ বাইরে কোথাও খেতে যাই। বেশ তো, চলো আজ বাইরেই খাবো। যাও, জামাটা বদলে এসো। ও লাভ ইউ মা। লাভ ইউ টু বেবি। তুমি উপরে গিয়ে কাপড় পাল্টে আসো, আমি ততক্ষণে শায়নের সাথে কথা শেষ করে নেই। ওকে মম। তোমার হাতে ওটা কি? নিশ্চয়ই কোনো নতুন স্ক্রিপ্ট। তোমাকে তো কিছুদিন আগেই পড়লাম, আমি আর না হয় পরে খুঁজে দেখব। এখন অন্য একটা জামা পরে নাও। ওকে মা। রেগানকে সাহস দিলেও ক্রিসের মনে অস্বস্তিটা থেকেই গেল। কিছুতেই যেন শান্তি পাচ্ছে না সে। তবু জোর করে মন ভালো করা। মেয়েকে নিয়ে একটা ভালো রেস্টুরেন্টে ঢুকলো ক্রিস। রেগান খেলো স্যুপ, 4টা রোল, ফ্রাইড চিকেন, একটা চকলেট শেক, আর সব শেষে কফি আইসক্রিমের সাথে ব্লুবেরি পাই। এতগুলো খাবারও একসাথে খেলো কিভাবে? আগে তো এত খেতে পারতো না। এতটুকু তো মোটে একটা শরীর, খাক। তবুও শরীরে যদি কিছু লাগে। ক্রিস সস্নেহে তাকালো মেয়ের দিকে, তাকিয়ে চমকে উঠল। মেয়েকে অবিকল হাওয়ার্ডের মতো লাগছে দেখতে। বাবার এতটা ছায়া যে মেয়ের মধ্যে আছে তা হঠাৎ হঠাৎই চোখে পড়ে। সবসময় পড়ে না অবশ্য। বাড়ি ফিরেই রেগান চলে গেল নিচের তলায়, ওর খেলার ঘরে। পাখির মূর্তিটা বানানো শেষ করতে হবে। রেগানের নতুন ড্রেসটা কোথাও দেখেছো উইলি? নীল রঙের ড্রেসটা? জি, আজ সকালে ওর ড্রয়ারে দেখেছি। তারপর কোথায় নিয়ে রেখেছো? কোথায় আবার রাখবো, ড্রয়ারই আছে। ভুল করে আবার লন্ড্রিতে পাঠাওনি তো? না তো। ওটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শুভ সন্ধ্যা ম্যাডাম। ইঁদুর মারা কলগুলো পাতা হয়েছে কার? এ বাড়িতে কোনো ইঁদুর নেই। আমি জানতে চেয়েছি কলগুলো পাতা হয়েছে কিনা। জি হয়েছে। তোমরা না আজ ছবি দেখতে গিয়েছিলে, কেমন দেখলে? চমৎকার। ইঁদুর মারা কল কিনতে কোনো অসুবিধা হয়নি তো? জি না। ভোর 6টায় দোকান খোলা ছিল? কোনো কোনো দোকান 24 ঘন্টা খোলা থাকে। ও আচ্ছা। ক্রিস তার বাড়িতে কাজ করা মানুষগুলোকে ঠিক কাজের লোকের মতো ট্রিট করা পছন্দ করে না, কারণ তারা ক্রিস আর রেগানকে নিজের পরিবারের মতো করেই ভাবে। যদিও শ্যারন, উইলি আর কার্ল তিনজনের ব্যক্তিত্বই খুব অদ্ভুত ধরনের। তিনজনেরই কিছু না কিছু উদ্ভট বৈশিষ্ট্য আছে। কার্লের ব্যবহার তো এমনিতেই খুব বাজে আর অসংলগ্ন। উইলিও খুব চুপচাপ। আর শ্যারন ইদানিং কি সব মেডিটেশন করা শুরু করেছে। প্রথম দিকটাতে শুধু আত্মসম্মোহনের ব্যাপারটাই ছিল, আজকাল আরো কিছু যোগ হয়েছে। ঘর বন্ধ করে মন্ত্রতন্ত্র পড়া, ধূপকাঠি জ্বালানো। ক্রিসের এসব ভালো লাগে না। এমনিতে ক্রিসের বাড়িটা বেশ পুরনো, গা ছমছমে একটা ব্যাপার আছে তাতে। যদিও পুরনো জিনিসের প্রতি ওর বরাবরের আগ্রহ থেকে এতটা খরচ করে এই বাড়িটা কেনা, তবু ইদানিং কেমন যেন লাগে ক্রিসের। বাড়ির মধ্যে থাকা এত কাছের মানুষগুলোকে কেমন যেন পর পর মনে হতে থাকে। আর রেগানকে নিয়েও খুব চিন্তা হয় ওর। যত যাই হোক, এদেরকে ক্রিস হাত ছাড়া করতে চায় না। তাই কাজের প্রয়োজনে বকলেও অন্য কোনো ভাবে তাদের বুঝিয়ে দেয় যে ক্রিসও তাদের প্রতি যথেষ্ট যত্নশীল।
এত সব কিছু নিয়ে ভাবলে আর চলবে না ক্রিসের। বাইরের ঘরে বার্গ বসে আছে। ক্রিসের অধিকাংশ ছবির পরিচালক সে, যে কিনা সব সময় বেহেদ মাতাল অবস্থাতেই থাকে। আর এ বাড়িতে আসলেই বার্গ আর কার্লের মধ্যে গন্ডগোল বাঁধতে থাকে। অবশ্য দোষটা বার্গেরই। কার্লকে যা না তাই বলে শুধু অপমান করতে থাকে। কার্ল এবার কতক্ষণ সহ্য করতে পারে, কিন্তু বার্গ খুব ভালো মনের মানুষ। ক্রিস পরিচালনার কাজে নামার আগে সব বিষয়ে কার্লের সাথে পরামর্শ করে নিতে চায়। প্রথম পরিচালনার কাজ, এত এত দায়িত্ব, বড্ড নার্ভাস হয়ে পড়েছে ক্রিস। বার্গের সাথে আলোচনা শেষে রেগানের খেলার ঘরের দিকে যায় ক্রিস। রেগানের এখন উঠতি বয়স, মেয়েকে এখন প্রচুর সময় দেওয়া উচিত ক্রিসের, যত ব্যস্ততাই থাকুক না কেন। ক্রিস খুবই দায়িত্বশীল একজন মা। রেগানের মধ্যে যেন ওর জান লুকিয়ে আছে, বড্ড ভালোবাসে ও রেগানকে। রেগান, তোমার পাখি বানানো শেষ হয়েছে? হ্যাঁ মা, দেখো তোমার পছন্দ হয়েছে। বাহ, ভারী সুন্দর হয়েছে। মা, তোমার তাহলে পাখিটা সত্যি সত্যি পছন্দ হয়েছে না? খুব খুব পছন্দ হয়েছে। তো এই পাখিটার নিশ্চয়ই একটা নামও আছে? আছে। খুব সুন্দর নাম নিশ্চয়ই। জানি না সুন্দর কিনা। এর নাম রাখা যাক বোকা পাখি। কি ঠিক আছে না? আচ্ছা, আমার ঘরে এই বোকা পাখিকে সাজিয়ে রাখবো, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে। কিন্তু মামনি, তুমি ওই ওয়াইজা বোর্ডটা নিয়ে কি করছো? খেলছিলে বুঝি? হ্যাঁ, খেলছিলাম। তুমি কি জানো এই ওয়াইজা বোর্ড দিয়ে যে খেলাটা করা হয় তার নাম কি? জানি জানি, প্ল্যানচেট। বাহ, তুমি তো অনেক কিছু জানো। কিন্তু তুমি এটা কি জানো যে কি করে এটা খেলতে হয়? হ্যাঁ জানি তো, দাঁড়াও আমি দেখাচ্ছি। কিন্তু আমি তো জানি এতে 2 জন লাগে। তুমি এটা একা একা কিভাবে খেলো? না মা, একজনেও হয়তো। আমি তো সবসময় একা একাই খেলি। আচ্ছা চলো, আজ আমরা 2 জনে মিলে খেলি। এই যে আমি 1 আঙ্গুল দিলাম, এবার তুমিও 1 আঙ্গুল দাও। কি ব্যাপার? কি হলো? এটা নড়লো কিভাবে? তুমি নাড়িয়েছ নিশ্চয়ই। না মা, আমি বরং একা একাই খেলি। তুমি কি আমার সাথে খেলতে চাও না রেগান? চাই, খুব চাই, কিন্তু দেখছো না ক্যাপ্টেন হাউডি কেমন মানা করছে। রেগান, মামনি, ক্যাপ্টেন হাউডি কে? আমি যখন প্রশ্ন করি সেই তো প্রশ্নের উত্তর দেয়। তাই ক্যাপ্টেন হাউডি উত্তর দেয়? হ্যাঁ মা, ক্যাপ্টেন হাউডি খুব ভালো, খুবই ভালো। আমার সঙ্গে কত কথা বলে। আমি বুঝতে পেরেছি, তুমি তোমার বাবার নাম নিয়ে রসিকতা করছো, তাই না? হাওয়ার্ড থেকে হাউজি, ক্যাপ্টেন হাউজি। বাহ, বেশ মজার তো। তুমি তোমার বাবাকে খুব মিস করছো মা? না না, বাবার নাম নিয়ে কেন মজা করব? ওর নাম তো সত্যি সত্যি হাউডি। কে বলেছে ওর নাম হাউডি? ও নিজেই বলেছে। আর কি বলেছে? আরো অনেক অনেক কিছু বলেছে। শুনি, ও আর কি কি বলেছে? বললাম তো, অনেক কিছু বলেছে। যেমন? ঠিক আছে, তুমি নিজের কানেই শোনো, আমি ওকে এখনই প্রশ্ন করছি। বেশ, প্রশ্ন করো। ক্যাপ্টেন হাউডি, ক্যাপ্টেন হাউডি, তুমি কি আমার কথা শুনতে পারছো ক্যাপ্টেন হাউডি? তোমার কি মনে হয় আমার মা খুব সুন্দরী? ক্যাপ্টেন হাউডি, ক্যাপ্টেন হাউডি। ভালো হচ্ছে না কিন্তু, মার সামনে তুমি কিন্তু অভদ্র আচরণ করছো। লক্ষ্মী মা আমার। রেগা, আমার একটা কথা শোনো। আমার মনে হয় তোমার ক্যাপ্টেন হাউডি ঘুমিয়ে পড়েছে। এত সকালে? হ্যাঁ, আর আমার মনে হয় এখন তোমারও ঘুমিয়ে পড়া উচিত। এখনই না। হ্যাঁ, কারণ রোববার আমরা সবাই ঘুরতে যাব। কেমন? সত্যি? কোথায় যাব?
এখন তো চেরি ফুল ফুটেছে। পার্কে গিয়ে চেরি ফুল দেখতে পারি, রাতে তারপর একটা সিনেমাও দেখা যেতে পারে। সত্যি মা? ও মা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি মামুনি। ক্রিস চেষ্টা করলো এমন একটা ভাব করতে যাতে রেগান ওর মনের অস্বস্তিটা বুঝতে না পারে। ওর এই বাচ্চা মেয়েটা কি খানিকটা বদলে গেছে? বাবার খুব ভক্ত ছিল রেগান, তবু ওদের যখন ছাড়াছাড়ি হয়, যখন আলাদা হয়ে গেল ক্রিস আর হাওয়ার্ড, তখনও রেগান সবকিছু বেশ সহজভাবেই নিয়েছিল। ক্রিসের মনে হয়েছিল কোনো না কোনো দিন চেপে রাখা দুঃখ ভেসে উঠে সবকিছু গোলমাল করে দেবে। আর আজ রেগানের এই প্ল্যানচেটের বিষয়টা একটুও ভালো লাগছে না। ক্রিসের ওই ওয়েজা বোর্ডটা রেগান এত বছর পর কোথা থেকে পেল? বোর্ডটা ক্রিসে কিনেছিল বেশ কয়েক বছর আগে। সে সময় খুব শখ হয়েছিল প্ল্যানচেটের, অনেকবার বন্ধুদের নিয়ে বসেছে। যদি সত্যি সত্যি পরকালের সঙ্গে যোগাযোগ ঘটে, না, কোনো কাজ হয়নি। বোর্ডের বোতামে ঘন্টার পর ঘন্টা আঙুল দিয়ে বসে থাকলেও বোতাম নড়েনি। বন্ধুদের সাথে প্ল্যানচেটে বসলে শুধু হাসাহাসি আর অশ্লীল কথা হয়। ভূতেরা যেসব খবর দেয় সেগুলোও মাত্রা ছাড়া অশ্লীল। যারা প্ল্যানচেটে বসে তারাই কেউ যে আঙুল দিয়ে ঠেলে ঠেলে বোতাম সরিয়ে সরিয়ে দেয় তা বলাই বাহুল্য। কিন্তু রেগানের এই পরিবর্তনের কারণ কি? এই যে আজ ক্যাপ্টেন হাউডি নামের এক কাল্পনিক সঙ্গী হয়েছে রেগানের, আসলে সে কে? এদিকে ওর পড়াশোনায় এত অমনোযোগ, অঙ্কে খারাপ করা, এসব কেন করছে রেগান? জন্মদিনে সব সময় তার বাবাকে সে ফোন করে, এবার করেনি। এরপর থেকেই সম্ভবত রেগান কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে। ক্রিস দিনক্ষণ মিলিয়ে ঠিক বলতে পারে না। রেগান রাতে ঘুমোয় না, স্বভাব হয়েছে ঝগড়াটে, জিনিসপত্র লাথি মেরে ছুঁড়ে ফেলছে। মাঝে খাওয়া দাওয়ায় খুব রুচি হয়েছিল, যেন একাই ৩-৪ জনের খাবার খেয়ে নিচ্ছিল। কিন্তু এখন আবার খাওয়া দাওয়া একেবারে বন্ধ। সবচেয়ে বড় কথা, না খেলেও মনে হয় ওর শরীরে খুব শক্তি হয়েছে, সারাক্ষণ দৌড়াচ্ছে, লাফাচ্ছে। তার উপর এখন কিছু একটা করে লোকজনের দৃষ্টি আকর্ষণে খুব ঝোঁকও হয়েছে। এত সব ভাবতে ভাবতে ক্রিসের কিছুতেই ঘুম আসে না। এই বাড়িতে তার দম বন্ধ হয়ে আসতে থাকে। কাউকেই যেন আর সহ্য হচ্ছে না ওর। মনে হচ্ছে সবাইকে ছেড়ে, সবকিছু ছেড়ে শুধু মেয়েটাকে নিয়ে খুব দূরে কোথাও চলে যেতে, যেখানে শুধু রেগানকেই ও পরিপূর্ণ সময়টা দেবে, আর কেউ ওদেরকে বিরক্ত করতে পারবে না। এমন সময় দরজা খুলে ভেতরে ঢুকে এলো রেগান। ওর চোখে মুখে কেমন অস্বাভাবিকতা। এত রাতে নিজের বিছানা ছেড়ে উঠে এলো কেন রেগান? ক্রিস নিজে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিল। রেগান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। ও হেঁটে আসছে ঠিকই, কিন্তু ওর পা দুটো যেন চলতে চাইছে না, একটু দিশেহারা ভাব। কিছু একটা যেন ওকে পেছন থেকে টানছে। মা, কি হলো রেগান? মামুনি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন যেন শব্দ হচ্ছে আমার ঘরে। কিরকম শব্দ? কেউ যেন দরজায় নক করছে। আমার বড্ড ভয় লাগছে মা। ইঁদুর শব্দ করছে মা, ভয়ের কিচ্ছু নেই। তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। মা, আমি তোমার কাছে ঘুমাই? আচ্ছা, ঠিক আছে। আমার রেগান আজকে মায়ের কাছেই ঘুমাবে। ঘুমানোর আগে খানিকক্ষণ গল্পের বই পড়ি। বেশ তো, পড়ো। আমি ততক্ষণে দেখি ইঁদুরটাকে ধরতে পারি কিনা। ক্রিস ঘর থেকে বেরিয়ে বাইরের ঘরে আসে, হাতে একটা মোমবাতি। কেন যেন লাইট জ্বালাতে ইচ্ছে হয় না ওর। প্রতিটা ঘরের এ কোণা ও কোণা খুঁজে বেড়ায়, যেন যেভাবেই হোক আজ রাতেই সে ওই রহস্যময়ী ইঁদুরকে খুঁজে বের করবে। ঠিক এমন সময়
ঘরে কিন্তু ইঁদুর নেই ম্যাডাম। কার তুমি কিন্তু আবারও ভীষণ চমকে দিয়েছো আমাকে। চোরের মতো এরকম চুপি চুপি হাঁটো কেন? ম্যাডাম আমি খুবই দুঃখিত। ভবিষ্যৎ আর এরকম করবে না। ঠিক আছে ম্যাডাম। শোনো, ইঁদুর মারা কলগুলো পেতেছো? ঘরে ইঁদুর নেই ম্যাডাম। আবারও সে একই কথা, কলগুলো পেতেছো কিনা তাই বলো। জি ম্যাডাম, পেতেছি। বেশ, এখন যাও এখান থেকে। কফি আনবো আপনার জন্য? না, তুমি যাও। রেগান, তুমি কখন এখানে এসে দাঁড়ালে মা? আমি টেরই পাইনি। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। মা, আমার বিছানাটা খুব কাঁপছিল। বিছানা কাঁপছিল মানে? কি যে বলো না তুমি। সত্যি বলছি মা, বড্ড ভয় করছে আমার। চলো, এখন তো মা তোমার সাথে থাকবে, আর কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, কেমন? মা, তুমি কি কোনো পোড়া গন্ধ পাচ্ছ? কই না তো। সত্যি কোনো পোড়া গন্ধ পাচ্ছ না? আমি তো পাচ্ছি। কিরকম পোড়া গন্ধ রেগান? কাপড় পোড়ালে যেরকম গন্ধ হয় সেরকম গন্ধ। তাই নাকি? আমার তো মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে মামনি। না মা, আমি পাচ্ছি, কিন্তু তুমি কেন পাচ্ছ না? হ্যাঁ, মানে এখন মনে হচ্ছে খানিকটা পাচ্ছি। আমার ভীষণ ভয় হচ্ছে মা। ভয়ের কিচ্ছু নেই মা, হয়তো আশেপাশের কোনো বাড়িতে কেউ পুরনো কাপড় পুড়িয়ে ফেলছে, আর মা তো তোমার সাথেই আছি। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, কোনো ভয় নেই মা। এবার চলো আমরা ঘুমিয়ে পড়ি। ক্রিস ঠিক করেছে 2-1 দিনের মধ্যেই বাড়িতে একটা ডিনার পার্টির আয়োজন করবে। এতে যদি রেগানের মনের অবস্থার কোনো পরিবর্তন হয়। খানিক আগে রেগানকে অনেক করে বোঝানোর পরেও ওর অবশ্য তেমন কোনো উন্নতি দেখা গেল না, বরং ক্রিসের মনে হলো অবস্থা আগের থেকে আরো বেশি খারাপ হয়েছে। সারা রাত ছটফট করে করে সকালের দিকে ঘুমোলো। পার্টির আগে ওকে একবার ডাক্তার দেখাবে বলে ঠিক করলো ক্রিস। ক্রিসের একজন বন্ধুস্থানীয় ডাক্তার আছেন, ডক্টর ক্লেন, ওকে একবার দেখিয়ে নেবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস অবিশ্বাস নিয়ে ক্রিস বরাবরই একটা দোটানায় ভোগে, কিন্তু কেন যেন ঠিক এই মুহূর্তে ঈশ্বরকে খুব করে কাছে পেতে মন চাইছে। কিছুদিন ধরে সর্বক্ষণ ঈশ্বরের কাছে দয়া কামনা করছে, ঈশ্বরকে বোঝানোর চেষ্টা করছে যে সে কতটা নিরুপায়। তবুও যদি বুঝতে পারেন, একটা অশুভ সন্দেহ তাই তাকে সব সময় আচ্ছন্ন করে রাখছে। ঈশ্বর কি সত্যি আছে? যদি থেকেই থাকেন, তবে ক্রিস আর রেগানকে কেন তার অস্তিত্বের প্রমাণ দিচ্ছেন না? কেন কেন দিচ্ছেন না? পরদিন সকালে ডক্টর ক্লিনের কাছে গিয়ে সব কিছু খুলে বলে ক্রিস। তিনি রেগানের পুরো চেক আপ করেন। পুরোটা সময় যেন ক্রিস ঈশ্বরকে মনে প্রাণে ডাকতে থাকেন, মেয়েটাকে সুস্থ করে দাও ঈশ্বর, মেয়েটাকে সুস্থ করে দাও। ক্রিস, তুমি যে রেগানের দৃষ্টি আকর্ষণের চেষ্টার কথা বলছিলে, ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না। আমার মনে হয় ও আমার আর সবার দৃষ্টি আকর্ষণের জন্যই বলে। ওর ঘরে নাকি রাত্রেবেলা খটখট শব্দ হচ্ছে, পুরো পুরো গন্ধ পাচ্ছে, কিন্তু আমার মনে হয় শব্দটা রেগানি করে, কারণ ঘরে ঢোকা মাত্র শব্দ বন্ধ হয়ে যায়। ইদানিং ও জিনিসপত্র হারাচ্ছে, বই, জামা কাপড়, টুথব্রাশ, সবকিছু। গতকাল আবার বলছিল ওর ঘরের জিনিসপত্র নাকি কেউ নাড়াচ্ছে। যখন ও ঘুমিয়ে থাকে তখন নাকি কেউ ওর জিনিসপত্র নাড়ায়। আমার ধারণা আসলে রেগান নিজেই এসব করছে, এতে কোনো সন্দেহ নেই। তুমি কি বলতে চাচ্ছ যে ও ঘুমের মধ্যে এসব করছে? না, দিব্যি জেগে জেগেই করছে, অন্তত আমার তাই ধারণা। আচ্ছা শোনো, এ পর্যন্ত রেগান 2 বার বলেছে যে ওর বিছানা কেউ নাড়াচ্ছে। এই বলে সে আমার কাছে ঘুমোতে আসে,
নিজের ঘরে ঘুমোতে তখন নাকি তার খুব ভয় করে। তুমি বলছিলে স্কুলে ওর পড়াশোনা তেমন ভালো হচ্ছে না। অঙ্ক কেমন করছে? মানে এই সাধারণ গণিতের কথা বলছি। খুবই খারাপ, ইদানিং খারাপ হয়েছে। আচ্ছা, অঙ্কের কথা কেন জিজ্ঞেস করলে? খুব খারাপ করা হচ্ছে একটা বিশেষ লক্ষণ। কিসের লক্ষণ? একটা সিদ্ধান্তে আসার আগে ওর টেস্টের রিপোর্টগুলো হাতে পাওয়াটা খুব জরুরি। অনেক সময় ফিজিক্যালি অসুস্থ থাকার জন্য মানুষের আচরণগত ত্রুটি ধরা পড়ে। আমার মনে হয় এটা একটা নার্ভের অসুখ। সাধারণত বয়সন্ধিকালে এ ধরনের অসুখ হতে পারে। সেই সমস্ত লক্ষণই ওর মধ্যে আছে। অতিরিক্ত জীবনী শক্তি, রাগ, অঙ্কে খারাপ করা। আচ্ছা, রেগান কি আগে কখনো অশ্লীল কথা বলেছে? না তো, কখনো না। সে ওরকম মেয়েই না। এই তো মিলে যাচ্ছে। অশ্লীল কথা বলাটা মিথ্যা বলা শুরু করার মতো একটা ব্যাপার। মানে কি? ও কি তোমাকে কোনো অশ্লীল কথা বলেছে? না, মানে এই জাতীয় অসুখে। তুমি বলো, ও কি বলেছে? ক্রিস, এটা এই অসুখের ক্ষেত্রে খুবই স্বাভাবিক ব্যাপার। আসলে তুমি বলো ও কি বলেছে। ও বলেছে আমি ওকে পরীক্ষা করার ছলে যেন ওর শরীরে হাত না দিই। মাই গুডনেস, ও এই কথা বলেছে? ক্রিস, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। এটা খুবই স্বাভাবিক। আমি 2 সপ্তাহে ওষুধ দিয়ে দিলাম, দেখো কি হয়। তোমার কি মনে হয় না ওকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত? আমার এখনো তা মনে হয় না। আমাদের আরেকটু সময় নেওয়া উচিত। ডাক্তার দেখিয়েও ক্রিসের মনের অস্বস্তি কাটল না। এদিকে আজ বাদে কাল পার্টি, সেই নিয়েও দুশ্চিন্তা হচ্ছিল ওর। সব ঠিকঠাক মতো হবে তো? গেস্টরা সবাই আসবে তো? তাছাড়া টাকা পয়সা নিয়েও ইদানিং বেশ চিন্তা ভাবনা করতে হচ্ছে। সে যে ইনকাম করে, ওর ম্যানেজার শ্যারনের ধারণা তা যথেষ্ট নয়। এবছর আরো বেশি রোজগার হওয়া দরকার। সব মিলিয়ে ক্রিস যদিও খুব অন্যমনস্ক, তবু লক্ষ্য রাখলো যাতে রেগান ওষুধগুলো ঠিক মতো খায়। অবশেষে আসলো সেই মুহূর্ত। অতিথিদের অভ্যর্থনা জানাতে ক্রিস দাঁড়িয়ে আছে দরজায়। অতিথিরা আসতে শুরু করেছে। প্রতিবেশী মেরি জো পেরিন, উনি একজন নামকরা মিডিয়াম। প্রেততত্ত্ব নিয়ে খুব পড়াশোনা করেছেন। তার সঙ্গে তার 13 বছরের ছেলে রবার্ট। এছাড়াও এলেন ফাদার ডায়ার, খুব মজার মানুষ তিনি। তার এক একটা কৌতুকে পার্টি পুরো জমে উঠল। আমন্ত্রিতরা সবাই চলে এসেছে এর মধ্যে, কেউ বাদ নেই। বুফে ডিনারের ব্যবস্থা ছিল। খাবার নিয়ে সবাই এক এক দিকে ছড়িয়ে পড়ল। এরই মধ্যে ড্রয়িং রুমের দরজায় দেখা গেল রেগানকে। কিন্তু ক্রিস ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিল। সকাল থেকে এক মনে চুপচাপ নিজের মতো করে খেলে খেলে ক্লান্ত হয়ে পড়েছিল রেগান। তাই রাতের খাবারের পরপরই ওকে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়েছিল ক্রিস। ওষুধগুলোর মধ্যে একটা ঘুমের ওষুধও দিয়ে দিয়েছিল ডক্টর ক্লিন। তবে এত তাড়াতাড়ি ওর ঘুম ভাঙলো কিভাবে? রেগানের চোখ মুখ কেমন অস্বাভাবিক। খুব শান্ত পায়ে রেগান মিসেস জোয়ের সামনে এসে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলো। মেরি জো খুব মমতার সাথে হাত বাড়ালেন মিষ্টি রেগানের দিকে, কিন্তু কেমন সরু চোখে তাকিয়ে রইল রেগান। নিজে থেকে হাতও বাড়ালো না। মেরি জো নিজেই হাসি মুখে এগিয়ে এসে রেগানের হাত ধরলেন। ক্রিস লক্ষ্য করল হাতটা ধরে কেমন যেন অবাক হয়ে গেলেন মেরি। রেগানকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে থাকলেন, যেন কিছু একটা বুঝতে চেষ্টা করছেন। তখনও ঘোর লাগা অবস্থায় দাঁড়িয়ে আছে। সবাইকে অবাক করে দিয়ে সবার সামনেই নিজের জামা কার্পেটে ভিজিয়ে দিল। লজ্জায় ক্রিসের চোখ মুখ লাল হয়ে গেল। ক্রিস দৌড়ে এসে রেগানকে ধরতে যাবে, এমন সময় রেগান একজন অতিথির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। তিনি একজন অ্যাপোলন মিশনের নভোচারী। খুব শিগগিরই তিনি একটি মিশনে যাচ্ছেন। আর তার দিকে তাকিয়ে রেগান তীব্র গলায় চেঁচিয়ে বলল, তুমি 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 মরবে, তুমি মরবে, তুমি মারা যাবে আকাশে। এ কার গলায় কথা বলছে রেগান? এ কণ্ঠ তো রেগানের নয়। ক্রিস সহ সেখানে উপস্থিত
সবার রক্ত হিম হয়ে গেল সেই কণ্ঠস্বর শুনে। আর সেই নভোচারী ভদ্রলোকের মুখ হয়ে গেল একেবারে ছাই বর্ণ। রেগান চোখ মুখ উল্টে কি সব ভাষায় যেন বিড়বিড় করতে থাকলো। ক্রিস রেগানকে জড়িয়ে ধরে উপরে নিয়ে যেতে থাকলো। যাওয়ার সময় শুধু ক্ষমা প্রার্থনা করলো। এছাড়া আর কি বা করার ছিল ক্রিসের? তুমি কেন এই কথা বললে রেগান? কেন কেন পার্টিটা নষ্ট করে দিলে? পার্টির সুর কোথায় যেন কেটে গেছে। সবাই একে একে বিদায় নিল ক্রিসকে কিছু না জানিয়েই। মনে মনে সবাই ক্রিসের প্রতি সহমর্মিতা প্রকাশ করল। শুধু মিসেস মেরিজো বেশ কিছুক্ষণ বসে থাকলেন আর ফায়ার প্লেসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, যেন আগুনের মধ্যে কোনো অলৌকিক দৃশ্য দেখছেন। যাওয়ার সময় নিজের ব্যাগ থেকে একটা বই বের করে শ্যারনের কাছে দিয়ে গেলেন। বলে গেলেন সেটা যেন ক্রিসকে দেয়া হয়, আর বইয়ের মধ্যে গুজে দিলেন একটা চিরকুট। ক্রিস, আমার সম্পর্কে আপনি কি ভাবেন আমি জানি না, তবে অনেকেই মনে করে আমার মাঝে অলৌকিক কিছু ক্ষমতা আছে। কথাটা হয়তো সত্যি। আমার মনে হয় মাঝে মাঝে আমি অনেক কিছু বুঝতে পারি। আমি কখনো পরকাল নিয়ে চর্চা করি না, ওটা খুব বিপজ্জনক। প্ল্যানচেটও কিন্তু এক ধরনের পরকাল নিয়ে চর্চা, পরকাল বিষয়ক সাধনা। রেগানের কাছ থেকে ওইজা বোর্ডটা অবশ্যই নিয়ে নেবেন। আর এই বইটা রেখে গেলাম। শয়তানের উপাসনা বিষয়ে বইটিতে কয়েকটি অধ্যায় আছে। আপনি কিন্তু বইটা অবশ্যই পড়বেন। এছাড়া আপনার কিছু জানার থাকলে আমার সাথে যোগাযোগ করবেন নির্দ্বিধায়। আমি সবসময়ই আপনাকে সাহায্যের জন্য প্রস্তুত। রেগানকে পরিষ্কার করে আবারও বিছানায় শুইয়ে দিয়ে ক্রিস নিজে বিছানায় এলিয়ে পড়ার আগে রেগানের ঘরে আরো একবার উঁকি দিল। অকাতরে ঘুমোচ্ছে রেগান। ওয়েজা বোর্ডটা পাশের টেবিলে পড়ে আছে। ওটা সরিয়ে ফেলা কি ঠিক হবে? মেরেজো ভয় পাইয়ে দিয়েছেন। ক্রিস ইতস্তত করতে থাকলো। বোধহয় এখন না নেয়াই উচিত, ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। হঠাৎ করে সরিয়ে ফেললে রেগানের মনের উপর চাপ পড়তে পারে। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ক্রিস নিজের ঘরে ফিরে গেল। ঘুমিয়ে পড়ল প্রায় সঙ্গে সঙ্গে, কিন্তু ধরফর করে জেগে উঠতে হলো প্রায় সঙ্গে সঙ্গে। পাশের ঘর থেকে আর্তস্বর ভেসে আসছে। অদ্ভুত জান্তব স্বরে রেগান চিৎকার করছে। সে এক ভয়ঙ্কর চিৎকার। ক্রিস অন্ধের মতো ছুটে গেল সেই ঘরে। রেগানের ঘরে আবছা অন্ধকার। প্রথমে ক্রিস ভালো করে কিছুই দেখতে পেল না। লাইট জ্বালিয়ে স্তম্ভিত হয়ে গেল। উপর হয়ে বিছানা আঁকড়ে শুয়ে আছে রেগান। ওর সাথে সাথে বিছানাটাও কাঁপছে। শুধু কাঁপছে বললে হয়তো কম বলা হবে। মাকে দেখে রেগান স্বাভাবিক গলায় কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে বলেছিলাম না মা, আমি তোমাকে বলেছিলাম না মা, তুমি থামো, ওইটা থামো মা, প্লিজ প্লিজ মা, বিছানাটা কাঁপছে মা, মা মা প্লিজ থামো মা, মা বিছানাটা কাঁপছে মা, প্লিজ থামো মা, প্লিজ মা। সেদিনকার পর রেগান তার নিজের স্বাভাবিক গলায় আর কথা বলেনি। পরদিন সকাল। রেগান ডক্টর ক্লিনের চেম্বারে শুয়ে আছে। ডক্টর নানা ভাবে ওকে পরীক্ষা করছে, কিন্তু কিছুতেই যেন সন্তুষ্ট হতে পারছে না। হঠাৎ একসময় উঠে বসে রেগান ডক্টরের দিকে একদলা থুতু ছিটিয়ে দিল। মুখ পরিষ্কার করে নিলেন ডক্টর খুব ধৈর্যের সাথে। ডক্টর ক্লিন আর রিস্ক নিতে চান না। তিনি একজন সাইকিয়াট্রিস্টকে ডেকেছেন তার চেম্বারে। তার জন্য অপেক্ষা করতে করতে ক্রিসের কাছ থেকে গত রাতের ঘটনাটা খুঁটিয়ে খুঁটিয়ে শুনতে লাগলেন। বিছানাটা কি সত্যি নড়ছিল? হ্যাঁ। কতক্ষণ ধরে? ঠিক ঠিক জানি না, 10-15 সেকেন্ড হয়তো। কখন থামলো? এক সময় রেগান হঠাৎ শক্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তারপর বিছানা ভিজিয়ে আলগোছে ঘুমিয়ে পড়ল। বিছানা কাঁপাও বন্ধ হলো সাথে সাথে। ওর
কি হয়েছে ডক্টর? আমার এখনো ধারণা এটা নার্ভের অসুখ। তারপরে আমি একজন সাইকিয়াট্রিস্টকে খবর দিয়েছি বিষয়টা কনফার্ম হওয়ার জন্য। আচ্ছা, ও কি কখনো মাথায় আঘাত পেয়েছিল বা অল্প বয়সে কোনো বড় অসুখ বিসুখ? মাথায় আঘাত পাইনি কখনো। আর বাচ্চাদের যেসব স্বাভাবিক অসুখ করে সেগুলোই হয়েছিল, মামস, চিকেন পক্স, এইসব। ঘুমের মধ্যে হাঁটার ব্যাপারটা কখনো লক্ষ্য করেছো? পার্টির দিনই প্রথম দেখলাম। তুমি কি করে বুঝলে যে ও ঘুমের মধ্যে হাঁটছিল? কারণ আজ সকালে ওর কিছুই মনে ছিল না। ও যে পার্টিতে একা একা হাজির হয়েছিল সেটা ও মনেই করতে পারলো না। প্লিজ কাম ইন। আসুন আসুন। ইনি ক্রিস ম্যাকনিল, প্রখ্যাত অভিনেত্রী যার মেয়ের কথা আপনাকে বলেছিলাম। হ্যালো মিসেস ম্যাকনিল। হ্যালো ডক্টর। আপনার মেয়ের অসুখের কথা আমি শুনেছি। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা মনে হয়েছে সেটা হলো প্ল্যানচেটে কোনো আত্মা ওর কাছে আসে বলে ওর ধারণা। আমি কি একবার ওর সাথে কথা বলতে পারি? সার্টেনলি। ও পাশের ঘরেই আছে। আপনি আসুন আমার সঙ্গে। ক্রিস, তুমিও এসো। ওরা উঠে দাঁড়াতেই একজন নার্স এসে খবর দিল রেগান নাকি তার বিছানা থেকে একবার উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে। কেউ যেন ওকে দু হাতে সজোরে উপরে তুলছে, আবার নিচে ফেলে দিচ্ছে। আর আর্তস্বরে কাকুতি মিনতি করছে রেগান। ডাক্তার দুজন ওই ঘরে গিয়ে এই দৃশ্য দেখে নির্বাক দাঁড়িয়ে থাকলো। ক্রিসকে দেখা মাত্র হঠাৎ যেন অদ্ভুত ভাবে থেমে গেল সবকিছু। রেগান কুণ্ডলে পাকিয়ে পড়ে থাকলো বিছানায়, যেন কিছুই হয়নি। আমি দেখছি। রেগান, ব্যাপারটা কি বলো তো আমাকে? কিছু করার আমি ওকে হিপনোটাইজ করতে চাই। আপনার কি তাতে কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। ডক্টর প্লিজ প্লিজ ডু সামথিং। ডক্টর প্লিজ সেভ মাই চাইল্ড। ডক্টর, ধন্যবাদ। রেগান, আমি এই চেইনটা দোলাবো আর তুমি চেয়ে থাকবে এই গোল জিনিসটা। তাকিয়ে থাকো, তাকিয়ে থাকো। তাকিয়ে থাকতে থাকতে তোমার চোখের পাতা ভারী হয়ে আসবে। ঘুম পাবে, খুব ঘুম, খুব শান্তির ঘুম।
তোমার ভেতরে কি কেউ আছে? তোমার ভেতরে কি কেউ থাকে? রেগান, তোমার ভেতরে কি কেউ থাকে? সে কি ক্যাপ্টেন হাউডি? আমি তার সাথে কথা বলতে চাই। তুমি কি তার সাথে কথা বলতে দেবে আমাকে? আমি যদি ওর সাথে কথা বলি তাহলে ও তোমাকে ছেড়ে দিবে। তুমি কি চাও ও তোমাকে ছেড়ে দিক? লক্ষ্মী মেয়ে, তুমি কি আছো? জবাব দাও, তুমি আছো? তুমি কি থাকো রেগানের মধ্যে? কে তুমি? কে তুমি? কে তুমি? তুমি কে? এটা কি তোমার নাম? তুমি কি পুরুষ? তুমি কি আমার কথার উত্তর দিয়েছো? তুমি কি আমার কথার উত্তর দিয়েছো? তুমি কোন বিদেশি ভাষায় কথা বলছো? এবার তুমি আমাদের ভাষায় কথা বলবে, ঠিক আছে? শুধু হ্যাঁ অথবা না বলবে। তুমি কি রেগানের একটা অংশ? রেগানের বাবা মায়ের ডিভোর্সের জন্য কি তুমি রেগানকে দায়ী করো? রেগানকে শাস্তি দিতে চাও? মেরে ফেলতে চাও ওকে? ওকে মেরে ফেলে তো তুমিও মরে যাবে। এমন কিছু কি আছে যাতে তুমি ওকে ছেড়ে চলে যাবে? কি সেটা তুমি আমাকে বলবে। ক্রিস অবাক বিস্ময়ে তাকিয়ে দেখল নিজের মেয়ের কাণ্ড। নিজের হাতে দুই মুঠোর মধ্যে রেগান চেপে ধরেছে সাইকিয়াট্রিস্টের অন্ডকোষ। তার শরীরে যেন অসুরের শক্তি। দুজনেই বিছানার উপর দাপাদাপি করছে, সেই সাথে রেগানের গলা ফাটালো হাসি। বিছানাটা আবারও ভয়ঙ্কর ভাবে কাঁপছে। হিপনোটিজমের জন্য এতক্ষণ ঘর অন্ধকার করে রাখা ছিল। ডক্টর ক্লিন দৌড়ে উঠে গিয়ে ঘরের লাইট জ্বালালেন। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর কিছু যেন একটা ঘর ছেড়ে পালিয়ে গেল। রেগান আবার নেতিয়ে পড়ল।
এদিকে সাইকিয়াট্রিস্টের মুখ কাগজের মতো সাদা। ক্রিস ডক্টরদের প্রতি দুঃখ প্রকাশ করে রেগানকে নিয়ে ফিরে আসলো নিজের বাড়িতে। এ কি ভয়ঙ্কর বিভীষিকাময় জীবন ক্রিসের। আর কার কাছে সাহায্য চাইবে সে এখন? একটা নামই মনে এলো তার, মেরি জো পেরিন। তার কাছেই যাবে এখন ক্রিস। রেগান এখনো অচেতন, মরার মতো করে ঘুমোচ্ছে। উইলিয়ার কার্লকে ছুটি দেয়া হয়েছে সিনেমা দেখার জন্য। কয়েকদিন ওদের অনেক ধকল গেছে। রেগানকে শ্যারনের দায়িত্বে রেখে ক্রিস গেল মেরি জোদের বাড়িতে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই মিসেস জো। আচ্ছা, চার্চের পেছনে যে সাদা বাড়িটা আছে সেখানে যে কি হয় বলেন তো? শুনেছি শয়তানের উপাসনা হয়। ওদেরকে ব্ল্যাক মাস বলে সবাই। ওসব অসুস্থ লোকজনদের কারবার ক্রিস। ওসবের মধ্যে না জড়ানোই ভালো। কিন্তু আমাকে জানতে হবে। আপনি তো জানেন আমার মেয়ের অবস্থা। আমার ধারণা এটা কিন্তু শয়তান আত্মার কাজ। আপনি আপনি প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ প্লিজ মিসেস জো, আমাকে হেল্প করুন প্লিজ। ওই বাড়িটার নাম হোলি ট্রিনিটি। ওখানে প্রতি রাতেই শয়তানের উপাসনা হয়। কিন্তু কিন্তু আমি ওই বাড়িতে প্রায় একজন ফাদারকে যেতে দেখি। ফাদার ডেমিয়ান। কিছুদিন আগেই তার মা মারা গেছেন। তিনি মূলত একজন সাইকিয়াট্রিস্ট। অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই তিনি মাঝে মাঝে নিজের বেশ বদলে ওখানে যান। এই নিয়ে উনি পড়াশোনাও করছেন। মিসেস জো, আপনি আমাকে বলুন এখন আমি কি করব? কোন চিকিৎসাতেই কোনো কাজ হচ্ছে না। সব ট্রিটমেন্ট ইউজলেস। আমার মেয়েটা মরে যাবে মিসেস জো। আপনি প্লিজ আমাকে একটা উপায় বলে দিন। আমি বরং তোমাকে ফাদার ডেমিয়ানের সাথে পরিচয় করিয়ে দিই। আমার কেন যেন মনে হচ্ছে উনি তোমাকে সাহায্য করতে পারবেন। আমি পরকাল নিয়ে চর্চা করি তা ঠিক, কিন্তু এই পৃথিবীতে ঘুরে বেড়ানো কিছু প্রাচীন অক্ষয় আত্মাদেরকে কাবু করা আমার পক্ষে সম্ভব নয়। আসলে আমার এ বিষয়ে খুব বেশি কিছু জানা নেই। তবে ফাদার ডেমিয়ান জানেন। তুমি তার সাথে কথা বলো। এইসব কালো শক্তির বিরুদ্ধে পুত পবিত্র সাদা মনের মানুষই লড়তে পারেন, আর সেটা ফাদার ডেমিয়ান। ক্রিস যখন বাড়ি ফিরে এলো তখন প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে। ভীষণ ক্লান্ত আর বিরক্ত সে। কোনো কিছুতে এখন আর সে কোনো পজিটিভিটি খুঁজে পাচ্ছে না। এদিকে বাড়িতেও কেউ নেই। শ্যারন শ্যারন বলে ডেকেও কোনো সাড়া পেল না। দোতলার ঘরে গিয়ে দেখলো রেগান তখনও ঘুমোচ্ছে। উইলিয়ার কার্লের ফিরতে আরো কিছুটা দেরি হবে, কিন্তু রেগানকে ফেলে শ্যারন কোথায় গেল? আর এদিকে রেগানের ঘরের জানালাটা হাট করে খোলা, ঠান্ডা হাওয়াও দিচ্ছে। নিশ্চয় শ্যারনের কাজ। জানালাটা খুলে রেখে যাওয়া উচিত হয়নি ওর। ক্রিস জানালা বন্ধ করতে গিয়ে দেখলো ওদের বাড়ির নিচে একটু দূরে যে খাড়া সিঁড়িগুলো, সেখানে প্রচুর মানুষ ভিড় করে আছে। কি হয়েছে সেটাকে ও আর বেশি গুরুত্ব দিল না, কারণ ওর নিজের জীবন কি কম ইন্টারেস্টিং? ক্রিস নিচে নেমে এলো, আর ঠিক সেই সময় শ্যারন আর কার্ল একই সাথে ঘরে ঢুকল। রেগানকে একা রেখে কোথায় গিয়েছিলে শ্যারন? একা রেখে যায়নি তো, বার্ক এসেছিল বাড়িতে। ও কিছুক্ষণ থাকবে শুনে আমি রেগানের ওষুধগুলো কিনতে গেছিলাম। কিন্তু বার্ক ডেনিংস তো মারা গেছে। হোয়াট? বার্ক মারা গেছে ম্যাডাম। বাড়ির উল্টো দিকের রাস্তায় তার লাশ পাওয়া গেছে, ঘাড় ভাঙা। মনে হয় পা পিছলে পড়ে গিয়েছিল। আমি ওই রাস্তা দিয়েই ফিরছিলাম। লোকজনের ভিড় দেখে এগিয়ে যেতেই দেখি। ও মাই গড, আমি দেখছি। হ্যালো, কি কি হয়েছে ক্রিস?
রেগান সেদিন যে নভোচারী ভদ্রলোককে অভিশাপ দিয়েছিল, তিনি তার এয়ারক্রাফট ক্র্যাশ করেছে, তিনি মারা গেছেন। এদিকে যখন ক্রিসের বাড়িতে একটার পর একটা বিপদের ঘন্টা বেজে চলেছে, ঠিক তার কয়েক মাস আগের কথা। স্থান উত্তরের ইরাকের মরুভূমি। একটি ঐতিহাসিক স্থানের খোঁড়াখুড়ির কাজ চলছিল। কাজ প্রায় শেষ। আজ রাতে তাঁবু গুটিয়ে চলে যাবে সবাই। এখানকার কিউরেটর এই জায়গাটা থেকে যেসব জিনিস পাওয়া গেছে তার একটা তালিকা তৈরি করছেন। কিছু গহনা, ভাঙা হামানদিস্তা, হাতির দাঁতের বাক্স, এগুলোই। খুব অসাধারণ বা মূল্যবান কোনো কিছুই নয়। জিনিসগুলো একটা লম্বা টেবিলের উপর সাজানো। একজন বৃদ্ধ টেবিলটার পাশে ঠায় দাঁড়িয়ে আছেন। তিনি ফাদার মেরিন। টেবিলে রাখা অন্যান্য জিনিসের দিকে তার কোনো আগ্রহ নেই। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন একটা মূর্তির দিকে। ফাদার মেরিন মূর্তিটা হাতে নিতে গিয়েও নিলেন না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। সূর্য তখন তার মাথার উপরে, মরুভূমির অসহনীয় তাপ। তবুও ফাদার মেরিনের শীত লাগতে শুরু করলো। শীতে অল্প অল্প কাঁপতে লাগলেন ফাদার মেরিন। কারণ তিনি জানেন এই মূর্তিটা কার। এই মূর্তিটা একটা পিশাচের, শয়তান পাজুজুর মূর্তি এটি। মুহূর্তে হাহা শব্দে কি যেন একটা উড়ে গেল মাথার উপর দিয়ে। তিনি খুব দুর্বল পায়ে পেছন ফিরে হাঁটতে লাগলেন, যেন ওই জায়গাটা থেকে পালিয়ে বাঁচতে চান তিনি। এবার আমায় খুঁজে বের করো। এবার আটকাও আমাকে। ফাদার এবার নিশ্চিত এটি কার গলা। তাকে এখন যেতে হবে, অনেক অনেক দূরে যেতে হবে তাকে। উফ, ভয়ঙ্কর। আজকের পর্বে অনেকে ভয় পেয়েছেন এবং সেই সঙ্গে বলছে আমিও ভীষণ ভয় পেয়েছি। যদি এই বইটা বহুবার পড়া হয়েছে, মুভিটা বহুবার দেখা হয়েছে, তারপরে আজকে রেডিওতে শুনতে এত ভয় লাগবে এটা আগে ভাবতে পারিনি বা আগে বুঝতেও পারিনি। ক্লাসিক শুনতে চেয়েছিলেন অনেক বন্ধু, অনেকদিন ধরে কথা হচ্ছিল যে আবার নিয়ে আসবো কোনো কাহিনী, তো সেটাই আজকে করলাম। দ্য এক্সরসিস্টের প্রথম পর্ব শুনলাম আমরা। পরের পর্বটি শুনবো, অর্থাৎ শেষ পর্বটি শুনবো আগামী পর্বে। তো আজকে জানিয়ে দিচ্ছি এক্সরসিস্ট পার্ট 1-এ যে সমস্ত চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম। ক্রিসের চরিত্রে অভিনয় করেছে কুমকুম, রেগানের চরিত্রে শারি,
শ্যারনের চরিত্রে মৌ, কার্লের চরিত্রে লোবান, উইলির চরিত্রে লাবণী, ডক্টর ক্লিনের চরিত্রে আব্দুল মাহমুদ, এমএল সাইক্রেটিস্টের চরিত্রে শান্ত, মেরি জোর চরিত্রে সিফাত মাহমুদ। আর এক্সোসিস্টের মূল কাহিনী হচ্ছে উইলিয়াম পিটার ব্ল্যাচের এবং তাতে নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি এবং অভিনয়াংশ বা নাট্যাংশ পরিচালনা করেছেন তিনি এবং অসাধারণ সাউন্ড তৈরি করেছেন বা আমাদের সাউন্ড এডিটর খালিদ। পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ এত আন্তরিকতার সঙ্গে কাজটি করবার জন্য।